সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৩১-৩২। সজল জামালের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। জামাল বিষয়টা বুঝতে পেরে বলল, ইসরাতের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বনু ভাইয়ার সাথে চলে যাও, অনেক রাত হয়েছে, বেশি সময় বাইরে থাকলে তোমার শরীর খারাপ করবে। আরিয়া, ইসরাতকে নিয়ে আসার সময় ওষুধ খাওয়াই নিয়ে আসছি, রাতে আর কোনো ওষুধ নাই। সজল সবার সামনে হুট করে ইসরাতকে কোলে নিয়ে হাঁটা দিল। ইসরাত, কি করছেন সবাই দেখছে তো, ভাইয়া তাকিয়ে আছে, ছাড়ুন। সজল, চুপ করে থাকো, বেশি কথা বললে সবার সামনে চুমু দেওয়া শুরু করে দিব। ইসরাত মুখ চেপে ধরলো, আর কিছু বলল না, কারণ এই লোককে বিশ্বাস নাই, সবার সামনে চুমুও দিতে পারে। ফারিয়া জামালকে জিজ্ঞেস করলো, ভাইয়া ইসরাতকে কোলে করে কোথায় নিয়ে গেল স্যার? আদনান, পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো, বেশি প্রশ্ন করো, সব কিছুতে নাক গলাও, তোমাদের এত দরকারটা কি? ইহানার কেমন জানি সন্দেহ হচ্ছে, ওর ভাইকে ভালো করেই চেনে, কারোর সাথে এরকম শুধু শুধু করবে না। ঘুরতে আসার পর থেকেই দেখছে ইসরাত আর ভাইয়া একসাথে থাকছে, দুজন দুজনকে ছাড়া এক বিন্দু কোথাও যাচ্ছে না। সত্যিটা কি জানতে হবে, কিন্তু কারোর সামনে প্রকাশ করলো না। রিনিমা, আপনার মতো বুড়াখাটা এরকম পিচ্চি মেয়েদের ভিতরে কি করেন, বলে হাসতে শুরু করলো। আদনান, এই মেয়ে চুলের মুটকি ধরে একদম কেলানি দিব। রিদিমা, আমি আপনার চুলের মুটকি ধরে একদম প্যাদানি দিব। জামাল তামান্নাকে ইশারা দিয়ে হাঁটা শুরু করলো। তামান্না, তোমরা থাকো, আমার ঘুম আসছে। ইহানা, সবাই আমাদেরকে রেখে চলে গেল। ইমতিয়াজ, আমাদের কি চোখে পড়ছে না ম্যাডাম? ইহানা, আমি জানি তো এখন আপনারাও আমাদেরকে রেখে চলে যাবেন। ইমতিয়াজ, এত বড় কাপুরুষ না আমরা, এই রাতে বিচে আপনাদেরকে একা রেখে চলে যাব। ইহানা, তাহলে চলুন, আমাকে ঘুরিয়ে নিয়ে আসুন, ওই সাইডে অনেক বড় বড় জাহাজ দেখা যাচ্ছে, ওইদিকে ঘুরতে যাব। ইমতিয়াজ, আমি তো নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ভয় করবে না? রাত কিন্তু অনেক হয়েছে। ইহানা, ভয় করবে না, আপনি তো সাথে আছেন। দুইজন চলে গেল। ফারিয়া, চল রিদিমা, আমরা আমাদের রুমে যাই, এরা তো আমাদেরকে রেখে চলেই গেল। আদনান, চলো আমরা চারজন মিলেও ঘুরে আসি, রাতে এই জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে। রিদিমা, আপনার মতো কিপটে লোকের সাথে আমি যাব না, আপনি আমাকে একটা আইসক্রিম পর্যন্ত কিনে দেন নাই। আদনান, জিভটা সারাদিন শুধু ট্যাক ট্যাক করে, সারাদিন খাই খাই করতে থাকে মেয়েটা। ফারিয়া, ভাইয়া ও না গেলে আমি আপনার সাথে ঘুরতে যাব। রিদিমা, বান্ধবী নামে স্বার্থপর তুই, আমাকে রেখে ওদের সাথে একা একা ঘুরতে চলে যাবি? ফারিয়া, তুইও চল, এই সুযোগ আর আমাদের হাতে আসবে না, আজকেই সুযোগ আছে রাত্রে ঘোরার। চারজন একসাথে ঘুরতে বেরিয়ে গেল। সজল ইসরাতকে নিয়ে খাটের উপরে শুয়ে দিল। ইসরাতের খুব ভয় করছে, আমতা আমতা করে, কিছু করবেন না প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘুমাবো। সজল পাঞ্জাবির বোতাম এক হাত দিয়ে খুলছে। ইসরাত, পাঞ্জাবি খুলছেন কেন আপনি? সজল, সব কিছু খুলে না ফেললে ভালো মতো ফিলিংস আসবে না। ইসরাতের উপরে ঝুঁকে পড়ল সজল। ইসরাতের পুরো শরীর ভূমিকম্পর মতো কম্পিত হচ্ছে। সজল ইসরাতের কানের কাছে গিয়ে, আজকে তোমাকে যা লাগছে, মন চায় তোমাকে নিজের হাতেই খুন করে ফেলি। ইসরাত কিছু বলতে যাবে, তার আগে ইসরাতের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল সজল। আজকে সজলের ছোঁয়া ইসরাতের কাছে অন্যরকম লাগছে, প্রতিটি ছোঁয়ায় সজল ভালোবাসার জানান দিচ্ছে। সজল ঠোঁট ছেড়ে কানের কাছে গিয়ে লতিতে চুমু দিচ্ছে আর বলছে, আমি আজ তোমাকে একটু বেশি যন্ত্রণা দিব, তুমি আমার জন্য যন্ত্রণা সহ্য করতে পারবা না পাখি। ইসরাত ভারী নিঃশ্বাস নিতে নিতে বলছে, এইসব আমি নিতে পারছি না। সজল লতিতে কামড় দিয়ে গলায় মুখ ডোবালো। সজল ইসরাতের শাড়ির আঁচল ফেলে দিয়ে ব্লাউজের বোতাম খুলতে শুরু করলো। ইসরাত কাঁদো কাঁদো গলায় সজলের হাত চেপে ধরে, প্লিজ ব্লাউজ খুলিয়েন না। সজল এক হাত দিয়ে ইসরাতের দুই হাত চেপে ধরলো, ব্লাউজ খুলে ফেললো। সজল এক হাত দিয়ে ইসরাতের বুকে বিচরণ করছে। কিছুক্ষণ পরেই ইসরাতের পেটে সজল চুমু দেওয়া শুরু করলো। ইসরাত আ উফ আ করে চিল্লিতে শুরু করলো। সজল এই আওয়াজ শুনে আরো উত্তেজিত হয়ে উঠল। দুজন মিলে একাকার, আজ দুজন সুখের সাগরে ভাসতে। সজলের মোবাইলে কল দিচ্ছে আদনান, কলের পর কল দিতেই আছে। সজলের মাথায় রাগ উঠে গেল, ইসরাতকে ছেড়ে দিয়ে মোবাইলটা আছাড় দিল। এর ভেতরে দরজার কলিং বেল বেজে উঠল। ইসরাত ভয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল। সজল এই অবস্থায় গিয়ে দরজা খুলে দেখে সবগুলো একসাথে দাঁড়িয়ে আছে। আদনান, জানি তোকে বিরক্ত করলাম, কিন্তু একটা জরুরি কথা আছে, তাড়াতাড়ি বের হ। সজল ভেতরে গিয়ে ওয়াশরুমের কাছে দাঁড়িয়ে দরজা টোকা দিয়ে ইসরাতকে বলল, আমি একটু আসছি, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়িও। সজল গায়ে শার্ট পরে বেরিয়ে গেল।
পারভেজ, ভাই আপনার অনুপস্থিতিতে আপনার ছেলেদের উপরে হামলা হচ্ছে। আপনার ডিলে প্রিন্ট এরিয়া পুরো ঘেরাও করে ফেলেছে গ্যাংস্টার সালিয়া। আপনাদের বিপক্ষ দল ইমতিয়াজকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, তাই আপনাকে ডাকতে বাধ্য হলাম। আপনাকে এখনই যেতে হবে, যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার পাঠাচ্ছে। আপনাকে 20 মিনিট সময় দিয়েছে, 20 মিনিটের ভেতর সব কিছু রেডি করে আপনাকে বের হতে হবে। আদনান, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। সজল জামালকে বলল, তোর বোনকে রিসোর্ট থেকে তাড়াতাড়ি নিয়ে আয়, আমার হাতে সময় নাই, আমি লাস্টবার ওর সাথে দেখা করতে যাই। জামাল দৌড়ে যেতে লাগলো। সজল, আদনান, তুই ইমতিয়াজকে কল দে, পারভেজ ওকে গিয়ে আশেপাশে খুঁজে দেখো আছে কি না। সজল দাঁড়িয়ে আছে, বুকে প্রচণ্ড ব্যথা করছে। আর সজলে নিজেকে অনেক অসহায় লাগছে। জীবনে কত মিশনে গেছে, কিন্তু এই রকম খারাপ লাগে নাই। ছোট্ট জান পাখিটাকে রেখে যেতে ইচ্ছে করছে না। হেলিকপ্টার চলে আসতে জামাল এখনো ইসরাতকে নিয়ে আসে নাই। ইমতিয়াজ, পারভেজ, ইহানা দৌড়ে সজলের কাছে আসলো। ইমতিয়াজ, সরি ভাই, মোবাইলটা সাইলেন্ট ছিল। ইহানা কান্না করে বলছে, ভাইয়া তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবা? তুমি আমাকে বলছো আর কখনো বাইরে যাবে না, তাহলে এখন কেন যাচ্ছ? ইমতিয়াজ, সরি ভাই, ও আমার সাথে ছিল, আমি ওকে নিয়ে বাইরে ঘুরছিলাম। পারভেজ ভাইকে সব বলে দিছে, আমি কিছু বলি নাই। হেলিকপ্টার থেকে পাইলট বলছে, আপনার হাতে আর 2 মিনিট সময় আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। সজল ইহানাকে জড়িয়ে ধরে বলল, বোকা, কান্না করছিস কেন? আমি আবার তাড়াতাড়ি ফিরে আসব। নিজের দিকে আর আম্মাজানের দিকে খেয়াল রাখবি। ইসরাতের সাথে সব সময় থাকবি। তোর উপরে দুজন মানুষের দায়িত্ব দিয়ে গেলাম। নেহানা, তুমি যাইও না প্লিজ, ভাইয়া থেকে যাও। সজলকে বারবার তাড়া দিচ্ছে। সজল হেলিকপ্টারে উঠতে যাবে, তখন জামাল জোরে ডেকে বলল, ভাইয়া দাঁড়াও, ইসরাতকে নিয়ে আসছি। ইসরাত দৌড়াতে পারছে না, হাঁপিয়ে গেছে, তারপরও দৌড়াচ্ছে। সজল পেছনে ঘুরে দেখে ইসরাত আসতেছে। সজল দৌড়ে গিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাতও সজলকে জড়িয়ে ধরল। সজল ইসরাতকে এমনভাবে জড়িয়ে ধরছে, নিজের সাথে মিশিয়ে ফেলেছে। ইসরাত জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি নাকি চলে যাচ্ছেন? সজল ইসরাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুমি তো খুশি, তোমাকে কেউ আর জ্বালাবে না, বিরক্ত করবে না। ইসরাত হাওমাও করে কেঁদে উঠল, প্লিজ আপনি যাবেন না, আপনার জ্বালাতন আমার কাছে ভালো লাগে, আপনি আমার অভ্যাস হয়ে গেছেন। শক্তপোক্ত ছেলেটা আজ নিজেকে শক্ত রাখতে পারছে না, ভেতর থেকে কান্না বের হচ্ছে। নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করছে, নিজের অষ্টাদশীর মুখে এই কথা শুনে আরো দুর্বল হয়ে পড়ছে। ইশরাতের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। ওদের কান্না দেখে ওখানের প্রতিটি মানুষ কান্না করছে। সজল ইশরাতের দুই গাল চেপে ধরে বলল, আমার জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখবে, আমার সম্পদের খেয়ানত করবা না, আমি ফিরবো তোমার জন্য। যদি জীবিত ফিরতে না পারি, আমার লাশ তোমার জন্য ফিরবে, আমার কবরে তুমি মাটি দিও। সজল এই কথা বলার পরেই ইসরাত সজলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, আমি জানি আপনার বউ আছে, তারপরও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার আগে যেন আমার মৃত্যু হয়, ডাক্তার বলছে আমি বেশি দিন বাঁচব না, আমি মারা গেলে আপনি দেখতে আসিয়েন। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে ইসরাতের গাল চেপে ধরে বলল, তোর মৃত্যু হলে আমার হাতেই হবে, তার আগে কখনো মরতে পারবি না, তুই আমার জন্য সারা জীবন বেঁচে থাকবি। ইসরাত আরও জোরে কেঁদে ওঠে, আপনার তো বউ আছে আমি জানি, তার কাছে চলে যাচ্ছেন, আমি বুঝি তো সব কিছু। সজলের এত কষ্টের মাঝেও ইসরাতের বোকামো কথা শুনে এক চিলতে হাসি ফুটে উঠল। গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার বউ আছে, তার কাছেই চলে যাচ্ছি, তুমি তো চুমু খেতে দাও না। হেলিকপ্টার থেকে পাইলট ডাকছে, সময় শেষ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসুন, আমাদের হাতে আর সময় নেই। সজল ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। ইমতিয়াজ গিয়ে ইহানার চোখ চেপে ধরল, নিজেরও চোখ চেপে ধরল। জামাল, আদনান, পারভেজ পিছনে ঘুরে নিজেদের চোখ চেপে ধরল। সজল ইসরাতের ঠোঁট ছেড়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে, আমি ফিরবো, আমার জন্য তুমি অপেক্ষা করতে পারবে না। ইসরাত ভাঙা ভাঙা গলায়, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। সজল নিজের গা থেকে শার্টটা খুলে ইসরাতকে পরিয়ে দিল। সজল জামালকে বলল, তোর কাছে আমার আমানত জমা রেখে গেলাম, তুই যত্নে রাখিস। আদনান, ভালো থাকিস, বন্ধু নিজের খেয়াল রাখিস। পারভেজকে বলল, ইসরাতকে সাবধানে স্কুলে নিয়ে যাবা, নিয়ে আসবা। ইহানাকে মাথায় হাত দিয়ে বলল, ভালো থাকিস। তিনজন সজলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সজল, পুরুষ মানুষেরা কান্না করে নাকি, তোরা কান্না করছিস কেন?